আজকে তিলজলা অঞ্চলে যে এর আগে যে ডেমোলিশনের যে নোটিশ দিয়েছিল সেই সাপেক্ষে কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ অত্যন্ত পরিষ্কার। মূলত আন্ডার সেকশন 400 অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট 1980 36D/2 তপসিয়া রোড, তারপরে নোটিশ দিয়েছে বিভিন্ন বিল্ডিং এ 19/3A গোলাম জিলানি খান রোড, ওয়ার্ড নাম্বার 66। তারপরে নোটিশ দিয়েছিল 19/4A জে খান রোড, ওয়ার্ড নাম্বার 66 বড় 7। অর্থাৎ তিলজলা অঞ্চলে বিভিন্ন বাড়ি যেগুলো উইদাউট স্যাংশন প্ল্যান উঠেছে বলে অভিযোগ, যদিও নোটিশে নির্দিষ্টভাবে নোটিশে কোনো অভিযোগ ছিল না। অবভিয়াসলি একটা সময় দিয়ে 48 ঘন্টা সময় দিয়ে বলেছিল যে যদি আপনারা ফেল করেন ডকুমেন্ট প্রডিউস করতে তাহলেই এটা ডেমোলিশ হবে। If you fail to comply with the requisition of this notice, the municipal commissioner may, after giving not less than 48 hours from the service of this notice to you, will demolish the unauthorized construction. এই নোটিশের সাপেক্ষে আমাদের কিছু নির্দিষ্ট বক্তব্য রয়েছে। সেই বক্তব্য আজকে আদালতে শোনার পরে একাধিক মামলা মূলত ফাইল হয়েছিল। আমার কাছে যারা এসছিলেন, আমি এই টাইপ করার উদ্দেশ্য হলো একেবারে স্পষ্ট যে কাদের সামনে এই বিপদটা ঘনিয়েছে এটা জানা বোঝা। তারা যখন আমার চেম্বারে গত পরশুদিন তারা যখন আসেন, এই জাস্ট একদিন আগেই, জাস্ট এই লাস্ট ওয়ার্কিং ডেজে, যেদিন লাস্ট ভ্যাকেশন বেঞ্চ হলো, তার আগের দিন তারা যখন এসছিলেন, আমি সেদিন রামপুরহাটে গেছিলাম এসআইআর সংক্রান্ত একটা মিটিং। তো আমার চেম্বার যেহেতু খোলা ছিল, অনেক মানুষ ওই অঞ্চলের, তপসিয়া তিলজলা ওই অঞ্চলের মানুষ তারা এসছিলেন। এসে আমার জুনিয়ররা তারা বলেন যে কি অনেক মানুষ এসছে এবং তারা বেশ কান্নাকাটি করছে। তার কারণ তাদের বাড়ি 48 ঘন্টার ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছে এবং তাদের অবস্থা অত্যন্ত দৈন্যদশা তাদের বোঝাই যাচ্ছে যে সেই মানুষগুলো কারা। অনেকটা যদিও এটা বিচার করা বিবেচনা করা উচিত নয়, কিন্তু মানুষগুলোর একটা তার বেশভূষা দেখে, যদিও বহিরাঙ্গ দেখে মানুষগুলোকে কোনো মানুষকে বিচার করা যায় না, কিন্তু তবুও। এবং একেবারে সমাজের প্রান্তিক মানুষ, অনেককেই বেশিরভাগই অশিক্ষিত বা কিছুজন শিক্ষিত হলেও স্বল্প শিক্ষিত, আর কিছুজন শিক্ষিত। তাদের একেবারে সমাজের প্রান্ত সীমা থেকে উঠে এসছেন এই মানুষগুলো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেই মানুষগুলো যখন আসেন, আমি খুব স্বাভাবিকভাবেই আমার জুনিয়র যারা ছিলেন তাদের বলি যে ইমিডিয়েট, তারা আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্ট পাঠান। আমি বলি ইমিডিয়েট এই পয়েন্টে পিটিশন রেডি করো। এবং রাত্রি আমার ফিরতে রাত্রি প্রায় 10:30 হয়ে যায়, 10:30 11টা। তখনও লোকগুলো বসে আছে, মহিলা সবাই বসে আছে এবং তারা বসে থাকার, তারা ডকুমেন্ট গুলো জোগাড় করেছেন। ইন দা মিন হোয়াইল আমার জুনিয়ররা বিকাশবাবু চেম্বারে নিয়ে গেছেন। তাদের বিকাশবাবু কিছু পয়েন্ট বলেছেন, সেগুলো সমস্ত পিটিশনে ইনক্লুড করা হয়েছে। আমি এসে আবার পিটিশন ইনক্লুড করবো, কিন্তু আমি লোকগুলোকে তারা বসে আছেন কেন এটা জানতে চাই। কারণ মূলত যেহেতু আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সাধারণভাবে অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি পুরো বিষয়টি কন্ডাক্ট করেন। ফলে আমার অ্যাডভোকেট অন রেকর্ড যে সে পুরো বিষয়টি আমি তাকে বলে দেওয়ার পরে, সে কন্ডাক্ট করার পরেও তারা বসে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেন বসে আছেন এতক্ষণ ধরে, এত রাত পর্যন্ত আপনারা? ওরা তো সব রেডি করছে, আর পিটিশন রেডি করবে, আমি সেটেল করবো, তারপরে
পিটিশন ফাইল হবে পরের দিন ভ্যাকেশন বেঞ্চে। তা আপনারা বসে আছেন কেন তো রাত পর্যন্ত? তাদের বসে থাকার মূল কারণ হচ্ছে যে তাদের মানে অবস্থা এতটাই সঙ্গীন, তাদের মধ্যে অনেকেই ফটোকপির পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি তাদের যাই হোক বলেছি, তাদের কাউকেই লাগবে না, সেগুলো তারা, এটা বলার বিষয় নেই, কিন্তু বলার বিষয়টা অন্য। তারা, তারপরে আমি যেহেতু এসে এই কথা শুনলাম, আমি বললাম আপনাদেরকে ইভেন ফটোকপির খরচাও আমি দেবো। যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে হাইকোর্টে অর্ডার হয়েছে, সেই মামলা মুভ হয়েছে এবং হাইকোর্টে অর্ডার হয়েছে। সেই অর্ডারের কপি 10 নম্বর প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট 3 লাইন। However, barring the same, no further demolition shall take place without leave of the court. এটা কোর্টের অর্ডার, অর্থাৎ কোর্টের নির্দেশ ছাড়া, কোর্টের লিভ ছাড়া ডেমোলিশ করা যাবে না। এটা অনেকেই হয়তো জেনে গেছেন যে এই মুহূর্তে ডেমোলিশ করা যাবে না। আজকে যখন দুপুর বেলায় এই নির্দেশ হয়, তারপরে তারা অনেকেই কোর্টের মধ্যে ছিলেন, তারা আমাকে ওখান থেকেই বলেন যে একবার আমাদের ওখানটা দেখে আসবেন। আমি সাধারণভাবে যখন যে মামলা করি যাই না। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার কিছু লোক এসে দেখছি, আমি হাইকোর্ট থেকে ফেরার পথে দেখছি আমার চেম্বারের নিচে তারা বসে আছে। আবার তারা অত্যন্ত কাচুমচু মুখে তারা বলছেন আমাদের ওখানে যাবেন এবং দেখে আসবেন। আবার চেম্বারে আসছি, তখন বিকেল বেলা, বৃষ্টি নেমেছে, সব দেখছি চেম্বারের বাইরে আবার বসে আছে। আবারও বলছে একবার যাবেন দেখে আসবেন। তবে আলটিমেট বারবার একটা মানুষ বলছে, মানে একটা নয় অনেক মানুষ বলছে কেন, ফলে সেখানে যেতে রাজি হই। গিয়ে যা দেখলাম সেটা অবিশ্বাস্য। আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না, শহর কলকাতায় অনেক মানুষ থাকেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে থাকেন। সাধারণভাবে আপনারা যেটাকে ফ্ল্যাট বলে শুনছেন, যে ডেমোলিশ অর্ডার দিয়েছে ফ্ল্যাট ভাঙার, আমি গিয়ে যা দেখলাম অবাক হওয়ার মতো। ফ্ল্যাট বলতে কি বোঝেন? 2 BHK ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট, 1 BHK ফ্ল্যাট, মানে একটা বেডরুম, হল, কিচেন। আপনি শুনেছেন 120 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট? ফ্ল্যাট মানে কি 200 স্কোয়ার ফিটের অংশে তারা বসবাস করেন, ফ্ল্যাট বলাটা ঠিক। যে মহিলারা ছিলেন বা যে যারা ছিলেন ওখানে, আমি জিজ্ঞাসা করলাম আপনাদের পেশা কি? কেউ কেউ, আপনারা অনেকে স্যান্ডেল পরেন, এর আগের মাননীয় মুখ্যমন্ত্রী পড়তেন হাওয়াই চটি। তাদের কাজ হচ্ছে ওই যে চেসিস তৈরি করে, চেসিস মানে ওর কোনো অটোমেটিক মেশিন না, এই রাবার থাকে, ওই রাবার থেকে সেই মেশিন গুলোকে ওই একটা ফ্রেম দিয়ে ওইগুলোকে কাটে। অল্প টাকার ওই যে, বা হয়তো 15 টাকা 20 টাকায় যে স্যান্ডেল পাওয়া যায়, সেই রাবার থেকে সেগুলো কাটে। এইগুলো তাদের পেশা। সেই মানুষগুলোর বাড়ি এগুলো। নিশ্চিতভাবে আমাদের দেশে আইন রয়েছে, ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার আইন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ভাঙতেই হবে। না হলে ইললিগাল কনস্ট্রাকশন হলে, একটা ইললিগাল কনস্ট্রাকশন হলে পাশের বাড়িও ইভেন বিপদে পড়তে পারে। কারণ বিল্ডিং এর স্থায়িত্ব, সেটা যদি মেনটেন না হয়, আনপ্ল্যান্ড ম্যানারে যদি শহর বাড়তে থাকে, তাহলে শহরে জল জমা থেকে শুরু করে শহরের যে বেসিক অ্যামিনিটি সেগুলো বিঘ্নিত হয় এবং শহর সত্যি সত্যি একটা অব্যবস্থার মধ্যে পড়ে। কিন্তু এই যে বিল্ডিং গুলো মূলত, আমি যে মামলাগুলো করি 1992 সালের বিল্ডিং, কিছুটা পোর্শন হয়তো ঠিক ছিল না। সেই সময় ডিমান্ড নোটিশ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দিয়েছিল, কিছু পয়সা জমা করলে সেটা রেগুলারাইজ করার কথা বলেছিল। কেউ জমা দিয়েছেন, কেউ জমা দেননি, বা সবাই জমা দিয়েছেন। কারোর কাছে রসিদ আছে, কারোর কাছে রসিদ নেই। এই অবস্থার মধ্যে লোকজন আছে।
আমাদের দেশে আইন মূলত তৈরি হয়, ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আইন তৈরির ক্ষমতা আইনসভার সদস্যদের, এবং সেই আইন বলবৎ হয় আইনসভার সদস্য মানে যারা জনপ্রতিনিধি, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আর বলবৎ হয় জনগণের উপরে। এখন সাধারণভাবে জনগণের প্রয়োজনে আইন তৈরি হয়, এটা ঠিক কথাই। এখন জনগণ আইনের মুখ্য উদ্দেশ্য থাকে কনফ্লিক্টকে মিনিমাইজ করা এবং জনগণের যে বেসিক অ্যামিনিটিস, বেসিক রিকোয়ারমেন্ট, সেগুলোকে ফুলফিল করা। এখন আমাদের দেশে যেভাবে নগরায়ন ঘটেছে, সে নগরায়ন যে সব নগর যে একেবারে প্ল্যান্ড ওয়েতে ঘটেছে, প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে তা তো নয়। কিছু নগর প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে, কিছু স্যাটেলাইট শহর প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে, আবার কিছু শহর একেবারেই আনপ্ল্যান্ড ওয়েতে, সেই শহরে হয়তো একটা অংশ প্ল্যান্ড হয়ে, অন্যান্য অংশ, বৃহত্তর অংশ আনপ্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে। এজ ওল্ড বিল্ডিং, কোন বিল্ডিং 100 বছর, কোন বিল্ডিং 150 বছর, কোন বিল্ডিং 200 বছরের, আবার কোন বিল্ডিং হয়তোবা তার পরেও তৈরি, কিন্তু তার সমস্ত নথিপত্রাদি হয়তোবা নেই বা আছে, এই মুহূর্তে নেই। বিভিন্ন বিল্ডিং এর জন্য বিভিন্ন কন্ডিশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আইনের যে প্রভিশন, সেই প্রভিশন অনুযায়ী নিশ্চিতভাবেই ইললিগাল কনস্ট্রাকশন হয় আইনের প্রভিশন, কিন্তু আইন মেনে ভাঙা। আমরা ইললিগাল কনস্ট্রাকশন কখনোই রাখা উচিত নয়, তার পক্ষে থাকার প্রশ্ন নেই। কিন্তু যে গরিব মানুষগুলোকে এখনো পর্যন্ত, যারা একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, এরকম অবস্থা, তাদের ক্ষেত্রে আমি আবেদন করব নিশ্চিতভাবেই কোনো কিছু ভাবা যায় কিনা। কারণ এর আগে আমার শহর শুধু তো নয়, আমার রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে, ইভেন নগরায়নের প্রশ্নে বিভিন্ন দেশেও এই জিনিস দেখা গেছে যে, এবং সুপ্রিম কোর্ট সেটা স্বীকারও করেছে, যে এই আনঅথরাইজ কনস্ট্রাকশন, স্যাংশন প্ল্যান ছাড়া কনস্ট্রাকশন, এটা শুধুমাত্র আমার শহর, আমার রাজ্যের সমস্যা নেই, সমস্যা গোটা দেশব্যাপী। এই সমস্যাটাকে কিভাবে মেটানো যায় ফ্রুটফুল ওয়েতে, এই নিয়ে সকলকে চিন্তা করতে হবে, না হলে চোখ নিতে নিতে সকলে অন্ধ হয়ে যাবে। এই কলকাতা শহরে কোনো একটি অঞ্চলের বা কোনো একটি প্রান্তের আনঅথরাইজ কনস্ট্রাকশন রয়েছে তা তো নয়, বিভিন্ন প্রান্তে রয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি আমি বলবো জনগণের হিতার্থে এই প্রশ্নে যদি কোনো প্রকার ফিজ নিয়ে, কারণ রেগুলারাইজেশন ফিজ, মাইনর ডিভিয়েশন হলে সেটা রেগুলারাইজ করার আইনেও তো প্রভিশন রয়েছে। আবার এর আগে যাদের এই ডিমান্ড নোটিশ দিয়ে যাদেরকে বলা হয়েছিল রেগুলারাইজ করার প্রস্তাবনা দেওয়া হয়েছিল বা নোটিশ ছিল, ডিমান্ড নোটিশ ছিল, তাদের ক্ষেত্রে, বা যারা অনেক দিন ধরে বসবাস করছেন, তার কারণ অনেক দিন ধরে বসবাস করার ফলে, কারণ এই মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে বা মিউনিসিপ্যালিটি এলাকার জন্য মিউনিসিপ্যালিটি রয়েছে বা পঞ্চায়েত এলাকার জন্য পঞ্চায়েত রয়েছে, বিল্ডিংটা আজ 20 বছর 30 বছর দাঁড়িয়ে আছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার মানে ধরে নিতে হবে যে ইমপ্লয়েড স্যাংশন আছে, বা ডিম স্যাংশন যেভাবে দেখুন না কেন বা ভাবুন না কেন। এখন এটাকে এইভাবে দেখে আইনি সংশোধনীর মাধ্যম দিয়ে এই মানুষগুলোকে যদি বাঁচানো যায়, কারণ যদি আজকের নির্দেশ অন্তর্বর্তীকালীন নির্দেশ, ফলে ডেমোলিশন স্টে হয়েছে, কিন্তু মানে স্ট্যাটাস কো হয়েছে, কিন্তু আদালতের লিভ ছাড়া সেটা করাও যাবে না। কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র আমার রাজ্যের তথা আমার শহরের
নয়তো গোটা দেশব্যাপী সমস্যা। ফলে এই সমস্যার একটা স্থায়ী সমাধানের প্রশ্নে আমি সকলকে বলবো, যারা সিটি প্ল্যানার তারা প্ল্যান দিন, সরকারকে বলবো আপনারা আগিয়ে আসুন, জনগণকে বলবো আপনারা আগিয়ে আসুন। এর একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য যেগুলো বিল্ডিং আছে, এজোট বিল্ডিং যেখানে মানুষ বসবাস করছে, সেটাকে কিভাবে ঠিক করা যায়, আর যাতে নতুন ভাবে কেউ না করতে পারে উইদাউট স্যাংশন প্ল্যান, সেটা নিয়ে সকলকে স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে হবে, যে কোনো মানুষের দিতে। কিন্তু আর একটা প্রশ্ন আছে, এবং তার একটা নীতিগত দিক আছে এবং আইনগত দিক আছে। এই যে গরিব মানুষ যারা, এই যে যাদের কথা বললাম, গিয়ে যে জিনিস দেখে এলাম, আমি প্রথম ওই গলিতে ঢুকলাম, তিলজলার ওই গলিতে, এই মানুষগুলো কিন্তু তাদের কাছে একটা স্ট্যাম্প মারা ডকুমেন্ট মানে কিন্তু একটা সরকারি ডকুমেন্ট, জমি রেজিস্ট্রি হয়েছে, সেটাই তাদের কাছে। তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের তাহলে রেজিস্ট্রি করলো কেন? এই যে যারা জমি এই বাড়িগুলো কিনেছেন, ফ্ল্যাটগুলো কিনেছেন, বা যে অংশটি কিনেছেন, তাদের কাছে স্ট্যাম্প মারা ডকুমেন্ট মানেই ওটা সরকারি ডকুমেন্ট, অতএব এই বাড়ি ঠিক আছে, এই ধারণা নিয়েই তারা কিনেছেন বেশিরভাগ মানুষজন। এই মানুষগুলোর তো কোনো দোষ নেই, বা আইনি পরিভাষায় হ্যাঁ নিশ্চিতভাবে সবটা দেখে বুঝে নেওয়া উচিত ছিল, কিন্তু সবটা তো দেখে বুঝে নিতে পারে আমাদের দেশে সব মানুষ যে দেখে বুঝে নিতে পারেন এরকম বিষয় নয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষই জমি কেনার প্রশ্নে, সেই জন্য দেখবেন এই জমির রেজিস্ট্রেশন হয় না, একই জমি তিনজন কিনছে, এই সমস্যা রয়ে গেছে। ফলে এই জমি সংক্রান্ত এবং প্লট সংক্রান্ত সমাধান করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমি সকলকে আহ্বান করব, আর্টিকেল 12 অথরিটিদের, সরকার, লোকাল বডিজ অর্থাৎ মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, সিটি প্ল্যানার, সাধারণ জনগণ, জনগণের মধ্যে থেকে আগিয়ে থাকা মানুষ, পিছিয়ে থাকা মানুষ, সকলকে আগিয়ে এসে একেবারে সহমতের ভিত্তিতে যে অংশ আছে সেই অংশকে কিভাবে ইনট্যাক্ট রেখে সাধারণ মানুষের উপর যাতে কোনোভাবেই অত্যাচার অনাচার না হয় সেটা দেখে বুঝে নিয়ে, যারা এইগুলো করেছেন জেনে বুঝে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমি বলবো, আহ্বান করব, যারা এই সমস্ত গোটা শহর জুড়ে জলা জমি বজিয়েছে, যারা গোটা শহর জুড়ে ইলিগাল কনস্ট্রাকশন করেছে, যারা গোটা শহরকে জলে ডুবিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, তাদের প্রত্যেকের বিরুদ্ধে। তারা এইসব করে কেউ অস্ট্রেলিয়ায় প্রপার্টি কিনেছে, কেউ সিঙ্গাপুরে প্রপার্টি কিনেছে, কেউ দুবাইয়ে প্রপার্টি কিনেছে, কেউ দুবাইয়ে, সিঙ্গাপুরে বা বিভিন্ন ট্যাক্স হেভেনে গিয়ে টাকা জমা রাখছে, কেউ 90টা প্রপার্টি কিনেছে, কেউ এলাকায় তার পরিবার 30 বছর ধরে কাউন্সিলর, 20 বছর এমএলএ, যারা এইসব করেছে তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নিন। আমি আশা করব সেটা সরকার নেবে, নতুন সরকার এসছে, আশা করব তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা। কিন্তু আমি এটাও আহ্বান করব, সকলকে আহ্বান করব, এই গরিব মানুষগুলোর কথা যদি কোনোভাবে নিশ্চিতভাবে সকলে আগিয়ে এসে, কারণ এই গরিব মানুষদের, এদের বেশিরভাগ জনেরই কোনো অ্যাজ সাচ তারা জেনে করেছেন এরকম বিষয় নয়, একেবারেই না জানা থেকে তারা এই জিনিস করেছেন, বা তারা বাধ্য হয়েছেন। যে মানুষটি দৈনন্দিন 400 টাকা 500 টাকা আয় করেন, বা 700 টাকা আয় করেন ওই স্যান্ডেল তৈরি করে, ওই রাবার থেকে কেটে, বা হয়তো লেদারের কাজ করেন, একটা ব্যাগ তৈরি করেন, কেউ হয়তো লেডিস পার্স তৈরি করেন, এসব তৈরি করেন, মূলত কায়িক শ্রমের উপর ভিত্তি করেই তারা জীবন ধারণ করেন। তাদের অ্যাজ সাচ কোনো অপরাধ এই মুহূর্তে, আমরা যদি তাদের অপরাধী মনে করি, সেটা বোধহয় সম্ভবত ঠিক হবে না। যারা সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, যারা বাধ্য হয়েছেন এই জিনিসগুলো, আমি বলবো বাধ্যই হয়েছেন, কারণ মাথার উপর ছাদের স্বপ্ন তো সকলেই দেখেন, সে তিনি ফুটপাতবাসী হন, তিনি যেই হন না কেন, একবার ওই অঞ্চলে
গিয়ে মানুষগুলোর সঙ্গে ইন্টারাক্ট করলে বুঝতে পারবেন যে মানুষগুলো কি নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। মানে তাদের হয়তো মানে আপনাকে হয়তো এমন জায়গা রয়েছে, আপনাকে বিনামূল্যে দিলেও হয়তো বা সেখানে আপনি থাকবেন কিনা আমার সন্দেহ আছে। মানে যে 120 স্কোয়ার ফিট বা 150 স্কোয়ার ফিটের একটা জায়গা, যার মধ্যে তার বেডরুম, মানে তার বেড রয়েছে, কিচেন রয়েছে, টয়লেট রয়েছে, ভাবতে পারেন। বা মানে যে অংশের এই পুরো অংশটা রয়েছে, হয়তো শহর কলকাতার অনেকের বাড়িতেই তার থেকে বড় বাথরুম রয়েছে, বা সর্বমোট তার বাড়ির যে বাথরুমের সাইজ সেটা অনেক বড়। ফলে এই মানুষগুলোর কে নিয়ে সকলকেই ভাবতে বলবো, আশা করব সকলে ভাববেন। এবং এই মানুষ, আজকে আদালতের নির্দেশ হয়েছে নিশ্চিতভাবে বিল্ডিং ভাঙা যাবে না, এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ, স্ট্যাটাস কো মেনটেন করতে বলেছেন, আদালতের লিভ ছাড়া ভাঙা যাবে না, সেটা আদালত বলেছেন। কিন্তু এটা তো একটা স্থায়ী সমাধান সকলকে করতে হবে, এটা একদিনের বিষয় নেই। শহর কলকাতাও তো, বা শহর কলকাতা শুধু নয়, গোটা দেশেই এই সমস্যা রয়েছে, এবং যাতে গোটা দেশে এই সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে। এবং আমি আহ্বান করব সকলেই সেটা ভাবুন। আর যারা এটা করেছে, গোটা শহরকে যারা এইভাবে ইললিগালি অকুপাই করেছেন, আমি বলবো তারা হচ্ছে এই বিল্ডিং গুলো যারা বানিয়েছে, যারা এই শহরে গত 15 বছরে 4,500-এর বেশি জলাজমি ভরাট করেছেন, দায়ী তারা। এই অঞ্চলে যারা রাজ করতো, ওই সমস্ত অঞ্চলে, কসবা তিলজলা অঞ্চলে, আজকে এই মানুষগুলো যখন বিপদে পড়েছে, যারা বিপদে ফেলিয়েছেন তারা কেউ পাশে নেই। সেই মানুষগুলো আজ বিপদে। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, ওই অঞ্চলের এমএলএ নেই, ওই অঞ্চলের কাউন্সিলর নেই। যারা ওখান থেকে বেনিফিট পেয়েছেন তারা সব এলাকা ছাড়া। আমি একটা ছবি তুলে নিয়ে এসেছি, আমি যেহেতু ওই অঞ্চলে গেছিলাম। গত 15 বছরে যে দলটি শাসন ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেস, সেই দলের পার্টি অফিস এটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন? যে অঞ্চলে জি খান রোড, কলকাতা 39-15 অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইউনিট অফিস, দেখতে পাচ্ছেন? শাটার নামানো। তৃণমূল এখানে আগে লোক ঠিক করত। আমি ওরাই আমাকে বললো, ওই যত এলাকার প্রমোটার ওখানে গিয়ে বসে থাকত সারাদিন। আজকে সেই পার্টি অফিসে এইভাবে শাটার নামানো, এই যে এলাকার প্রমোটাররা এখানে বসে থাকতো, যারা এই গোটা এলাকাকে বিপদে ফেললো, যারা এই পার্টি অফিসে গিয়ে বসে থাকতো, তাদের প্রত্যেককে গ্রেফতার করুন। যারা এই মানুষগুলোকে বিপদে ফেললো, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আজকে গোটা শহরে এইটা তৃণমূল কংগ্রেসের অবস্থা। এই গোটা শহরকে আজকে অসুস্থ বানিয়েছে এই পার্টি অফিসগুলো। এই পার্টি অফিসগুলো শুধু বন্ধ থাকবে না, এই পার্টি অফিসে যারা গত 15 বছর ধরে বসতো, যারা এই গোটা শহরকে অসুস্থ বানিয়েছে, গোটা শহরকে যারা আজকে বিপদের মুখে ফেলেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই তৃণমূল কংগ্রেস নামক এই আপদটি, এই বিপদটি গোটা শহরের জন্য বিপদ, গোটা রাজ্যের জন্য বিপদ, রাজ্যবাসীর জন্য বিপদ, এই শহরবাসীর জন্য বিপদ। আজকে যারা বিপদে পড়ছেন, তাদের বিপদের মূলে ছিল এই পার্টি অফিস, এই পার্টি অফিসে বসা ব্যক্তিরা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার স্বনিবেদ্য, আমার বলতে পারেন আবেদন, এইখানে যারা যারা বসে এলাকায় রাজ করত, একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং এর সামান্যতম স্পেস না রেখে যারা বিল্ডিং তৈরি করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং এই হচ্ছে তার পার্টি অফিসের চেহারা বর্তমানে তৃণমূল কংগ্রেসের। আমি বলেছিলাম যে এদের মদতেই কলকাতা শহরে ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে, আর এই তৃণমূল কংগ্রেসের জন্য
গোটা কলকাতা শহরে যারা লিগালি ফ্ল্যাট কিনেছেন অন্ততপক্ষে প্রতি স্কোয়ার ফিট প্রতি 1,000 টাকা বেশি মূল্য দিতে হয়েছে। কেন? ওটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জুলুমবাজি, চাঁদাবাজি। এই তৃণমূল কংগ্রেসের জুলুমবাজি এবং তার চাঁদাবাজির জন্য যেগুলো স্যাংশন নেই তারা বিপদে, আর যেগুলো স্যাংশন আছে ওটা শহর জুড়ে যারা 15 বছরে বাড়ি কিনেছেন তাদের ন্যূনতম স্কোয়ার ফুট প্রতি 1,000 টাকা করে বেশি দিতে হয়েছে। এরা দায়ী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। শুধুমাত্র পার্টি অফিস বন্ধ রেখে এলাকা থেকে হাওয়া হয়ে গেছে তাই তাদের ছেড়ে দিতে হবে না, এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা দায়ী। এই মানুষগুলোকে বিপদে ফেলেছে এরা, এই মানুষগুলোকে আজকে চোখের জল ফেলতে হচ্ছে এইগুলোর জন্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।